Yes, you are listening to a Food FM. আমি রাসেল আশির সাথে, এবং এই মুহূর্তে আমি আবারও চলে যাব বাবু ভাইয়ের কাছে। ঘড়িতে সময় রাত 12:51। আমার সঙ্গে আছেন আহমেদ বাবু। আমরা চলে যাচ্ছি তার দ্বিতীয় ঘটনায়। রাসেল ভাই, এটা আর কি মোহাম্মদপুরের একটা বাসার কাহিনী। জি, এটা হচ্ছে সোহেলের কাছ থেকে শোনা। ওদের বাসায় ওরা মানে আপনার ওঠে। এটা মোহাম্মদপুরের বেশ পুরানো একটা জায়গা। মোহাম্মদপুর কিন্তু বেশ বড়, আপনি জানেন এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। এটা মানে পুরানো একটা অঞ্চল যেখানে কলোনি এন্ড স্টাফ আছে বেশি। তো এরকম একটা বাসায় ওরা উঠে, এন্ড দ্যাট ওয়াজ আপনার স্বাধীনতা পরবর্তীকালে আর কি। তো যখন উঠে বাসাটা উঠেই তারা দেখে বাসাটা কেমন যেন মানে ধ্বংসপ্রাপ্ত বাসার মতো। মানে বাসার মধ্যে এটা অন্যরকম, ওইটা অন্যরকম, ভাঙাচোরা এরকম এসে। তো জিজ্ঞেস করে যে এটা কেন, বলে যে এখানে আর্মিরা থাকতো আর কি। আর্মিরা এসে মোহাম্মদপুরে অনেক বাসায় আর্মিরা এরকম নিয়ে নিয়েছিল, যে এখানে থাকতো ওই যে পাকিস্তান আর্মিরা, এবং ওখানে কনসেন্ট্রেট করতো আর কি, মানুষকে মানে কনসেন্ট্রেশন ক্যাম্প টাইপের করতো আর কি। ধরে এনে মুক্তিযোদ্ধা বা এদেরকে পেলে কাউকে জিজ্ঞেস করতো। তো ওরা শুনে জিনিসটা করে, এবং যেহেতু তার বাবার চাকরি সূত্রে ওখানে আসা এবং তাদের থাকতেই হবে থাকে। তো ওই বাসাতে প্রথম যখন উঠে তখন থেকেই কিছু অ্যাবনর্মাল ব্যাপার খেয়াল করে, যে যখন ঘুমাতে গেছে আর কি, তখন রাতের বেলা ওরা ফিল করতো আর কি, ওই সোহেল আর তার ভাই একজন ছিল, ওরা দুইজন শুধু এক রুমে আর কি। তো ওই রুমের পাশে যে অংশটা, ওই জায়গাটার মধ্যে মনে হতো করিডোরের মধ্যে কে হাঁটছে। মানে রাতটা বেলা বন্ধ করে দিচ্ছে, পরিবেশটা এরকম। রাসেল ভাই, এটা শুনতে হয়তো অনেক ইজি মনে হচ্ছে, বাট হচ্ছে সব লাঠি লাইট টাইট বন্ধ করে যখন শুয়েছে, আপনি যদি মনে করেন আপনার দরজার এই পাশে ছোট্ট করিডোরটা, ওই জায়গা থেকে হাঁটাচলা করতেছে, চিন্তা করা যায় না আসলে। হ্যাঁ, এবং ওরা প্রথম মনে করে যে হাঁটাচলা করতেছে কে, এখানে কোনো মানুষ, এবং মনে হচ্ছে যে নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে, করতেছে। তো এবং ওই রুমটার মধ্যে ডার্কনেসটা আস্তে আস্তে বেড়ে যেত, মানে মনে হয় কি যে অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। এবং সোহেল বলল প্রথম দিকে তার ঘুমই আসতেছিল না, মানে এমন ভয়ঙ্কর ব্যাপার যে সে কাঁপতে কাঁপতে তার ভাইকে হাত দিয়ে উঠেছে, ভাইয়া ভাইয়া। তো ভাই বলছে কি, বলছে যে কেমন দিন লাগতেছে, কেমন লাগতেছে। ওর ভাই আবার এতটা ফিল করে নাই, বলছে কেমন লাগতেছে, বলে যে কেমন দিন লাগতেছে। তো ওর ভাই বলছে ঘুমা, তো ঘুমাই গেছে। পরবর্তীতে কিন্তু ওর ভাইয়ের কাছে ও শুনছে যে আসলেই তার ভাইও ফিল করতো, কিন্তু ও ভয় পাবে দেখে বলতো না। তো এটা মানে পরবর্তীতে প্রকাশ হয়ে যাওয়ার পরে, তো এটা হচ্ছে প্রথম দিকেই তার মনে হতো। এবং এই যে হাঁটার ব্যাপারটা প্রতি রাতেই ঘটা শুরু করলো, এবং প্রতিদিনই ও রাতের বেলা এরকম ফিল করতো যে কেউ যে হাঁটে এবং কেমন নিঃশ্বাস ফেলে। তো যখন জিনিসটাতে কয়েকদিন যাওয়ার পর যে ইউজ টু হয়ে গেছে, ও যখন বললো যেটা আমার একটু দেখতে হবে ঘটনাটা কি, তো তখন ও কি করে একদিন আস্তে করে উঠে, যদিও ঘর পুরো অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার ঘরের মধ্যে। তো ও যেটা করছিল, হাতের মধ্যে তসবি রেখে দিয়েছিল ওর, মানে বাবার মানে রেডিয়াম তসবি, যেটা নাকি আলো চলে, ওটা রাখছিল, অন্ধকার হয় দেখে। তো ওইটা হাতে নিয়ে সে আস্তে আস্তে মশারির বাইরে যায় এবং সে পা ফেলে। তো পা ফেলে তখনও শব্দ আসতেছে ওই হাঁটার এবং নিঃশ্বাস ফেলার। তো আস্তে 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 করে হেঁটে হেঁটে ঠিক ওই দরজাটার সামনে যায়, যে ওই পাশে যে করিডোরটা কি আছে। তখন ওর কাছে মনে হয় কে যেন ফিসফিস করতেছে, কথা বলতেছে, মানে লাইক দুইজন মানুষ কথা বললে যেরকম সেরকম ফিসফিস ফিসফিস শব্দ, আর তার মধ্যে আবার নিঃশ্বাস ফেলা শব্দ, এবং একবার জোরে নিঃশ্বাস ফেলা শব্দ। ও করে কি, দরজার মধ্যে আস্তে করে যে কান পাতা, এই দরজার মধ্যে কান পাতার সাথে সাথে রাসেল ভাই দরজার মধ্যে ড্রিম করে লাথি মারে কে। এবং এই লাথিটা যখন মারে তখন সে মনে করেন যে ছিটকে প্রায় 2-3 হাত দূরে সে সরে আসছে। ও সরে এসে চিন্তা করতে কি হয়েছে, মানে ওর মানে আত্মা নাই পুরা। ওর ভাইও উঠে গেছে লাফ দিয়ে, যে কি হলো, এত জোরে শব্দ হয়েছে। ভাইও উঠে গেছে। ভাই উঠে যাওয়ার পর ওরা রুমের লাইটটা জ্বালানোর পরে আস্তে আস্তে গেছে, যে দরজাটা আস্তে করে খুলছে। দরজার মধ্যে হুড়কো ছিল। দরজা খোলার পর দেখে ওই করিডোরটার মধ্যে কিছুই নাই,
ওদের একটা চেয়ার টেবিল রাখছিল, চেয়ার টেবিল, আর ওরা উপরের যে রিংটা দেখছিল, একটা রিং ছিল, মানে রিং সরি একটা মানে একটা ক্লাম ছিল, ফ্যান ঝুলানোর ক্লাম, ওইটার মধ্যে দড়ি লাগানো ছিল আগে। ওইটার সাথে ওরা দুই ভাই কি করছিল, এসেই পরের দিন রিং ঝুলাইছিল ওখানে ঝোলার জন্য। দেখে যে ওই রিংটা পেঁচায় মেঁচায় আছে একদম, এইটাই, কিন্তু মানে আপনার কেউ নাই ওখানে, রুম খাকা। এটা তো আরো ভয় পেয়ে গেছে। ওর ভাই বলছে শব্দ কেমন হয়েছে, ও বলছে যে আমি লাথি মারছি। ওর ভাই বলছে তুই নিশ্চয়ই কান পাচ্ছিস, সেই কান পাতার সময় তুই পড়ছিস দরজার মধ্যে, ওই শব্দই আমি শুনছি। তার ভাই এটা স্বীকার করা। তো যাই হোক, বাবা মাকে বললো, বাবা মা বললো যে এগুলাই দোয়া পড়ে ঘুমাবা, কিছু দেখবা না। তো এটা যখন শুনছে সোহেলের তো মন মেজাজ মানে খুবই খারাপ, ভয় পায়, এরকমই শুনলো। এখন পরদিন যখন আবার ঘুমাইতে আসছে, এইবার ওরকে মনে হচ্ছে যে ঠিক ও যে শুচ্ছে, ওর রুমটা এরকম ছিল যে একটা দরজা, দরজার পাশে একটা জানালা, জানালার পাশে ওদের খাট, জানালাটাও লাগালো, দরজাটাও লাগালো, এবং ওই পাশ থেকেই ও শব্দগুলা পায় আর কি। তো পরদিনও মনে হচ্ছে ওর জানালার কাছে এসে ওর কানের কাছে এরকম করে শব্দ করতেছে কেউ, মানে জানালাতে মুখ দিয়ে, এবং ও আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওর ভাইকে উঠেছে, ওটাই বলছে যে ভাইয়া তোমার মানে দোহাই লাগে, তুমি পছন্দ, তুমি 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 একটু দেখো কি হইতেছে। ওর ভাই তখন ওকে বলে কি আস্তে করে হাতটা ধরেছে, দেখ আমিও সত্যি, আমি তোর বলি না তুই ভয় পাবি, চুপচাপ ঘুমা যা, ভয় পাওয়ার কিছু না, দোয়া পড়ে কি হবে, কিছু হবে না। তো ও কোনো কথা শব্দ নাই, ওর ভাইকে বলে যে ভাইয়া তুমি যে ওই জানলার পাশে শো, আমি এই পাশে শুয়ে। তোর ভাইকে জানলার পাশে শোকে, এই পাশে শুয়ে থাকে ও। তো এভাবে রাত পার হয়ে যায়। তো একদিন হয় কি, ওর ভাই যেটা হয়, ওর ভাই উঠে মানে এরকম শুয়ে আছে, এই শব্দ ওরা কিন্তু এই শব্দের সাথে ইউজ টু হয়ে গেছে, ওই শব্দ এরকম ইউজ টু হয়ে গেছে। এবং ওর ভাই উঠে ওই আপনার পাশের রুম ক্রস করে, মানে মাঝখানে আরেকটা রুম, তারপরে ওর বাবা মা শুইতো আর কি, এবং তারপরে আপনার ওই দরজাটা খুলে বাথরুমের দিক যেতে, ওই বাথরুমে যাওয়ার পথে আরেকটা করিডোর আছে। তো ওর ভাই যখন দরজা খুলে আসছে ধীরে করিডোর দিয়ে যাচ্ছে, তো দরজাটা কেবল খুলছে রাসেল ভাই, করিডোরের মধ্যে না বাইরের জানলা দিয়ে আলো এসে পড়ে বাথরুমের দরজার কাছে। তো যখন আস্তে আস্তে ভাইটা বের হয়ে সে আস্তে আস্তে যাচ্ছে, ভাইয়ের মনেও কিন্তু কিছুটা ভয় আছে, স্বাভাবিক। তো সে যখন যাচ্ছে ওখান দিয়ে, তখন সে খেয়াল করে যে ঠিক ওদের একটা ডাইনিং টেবিলটা রাখা ছিল বাথরুমের ওই দরজার পাশে। ওদিক থেকে মনে হলো কিছু একটা, লাইক একটা মানুষটা যদি ছোট মানুষ হয়, লাইক 10-12 বছরে কেউ যদি হয়ে থাকে, সে লাইক বিড়ালের মতো এরকম হামাগুড়ি দিয়ে বসে ওর দিকে তাকায় আলোয় বুঝতেছে, এবং এক সময় হঠাৎ করে ওর উপর লাফ দিয়ে পড়ছে, এবং যে লাফ দিয়ে যে ওর গায়ের উপরে পড়ছে, ওর বড় ভাই পুরোটাই বুঝতে পারছে যে কেউ একজন তার গায়ে লাফ দিয়ে পড়ছে, এবং সে এতটা শক্ট হয়েছে যে ওইটাতে চিত হয়ে পড়ে গেছে। পড়ে সে একদম তার আর নাই, মানে আপনার হুশ নেই, সে পুরো পাস্ট আউট। এবং বাসার সবাই বের হয়ে আসছে, ধপড় করে পড়া সব। তারপর কি করলো, ওকে আনলো, ওকে পানি ছিটা দিল, রাতটা কোনো মতে পার হলো। ওর ভাইয়ের প্রবল জ্বর আসলো, ডাক্তার ডাকলো পরদিন সকালে। ডাক্তার এসে পড়লো যে আপনার ছেলের তো মনে হচ্ছে যে কোনো সমস্যা হয়েছে, কেন ওর হার্টবিটটা যে আমি রেগুলার পাচ্ছি, আপনারা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেছে, তখনকার সময় মনে হয় ইসিজি বা সামথিং, ইসিজি এখনো করে, হয়তো এখনো করে, ওইটাতেও দেখছে অ্যাবনর্মাল হার্টবিট পাচ্ছে। তো ওরা ভয় পেল যে এরকম কোনো হার্ট অ্যাটাক বা কিছু হচ্ছে নাকি, ভয়। তো ভাই বেশ অসুস্থ অবস্থায় বাসায় আসলো, এবং আসার পরে ওর ভাই নাকি শুধু মনে হতো কেউ জানি হেঁটে হেঁটে আসতেছে আর কি বাসার দিকে, মানে ওই রুমের ভেতরে, মানে একা শুয়ে আছে, দিনের বেলা মনে হচ্ছে কেউ একজন হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে এখানে। তো ভাই বলতো ওই যে আসতেছে এরকম বলতে থাকতো। তো এটা নিয়ে সবাই ভয়, সোহেলও ভয় পেয়ে গেছে, বলছে আমি ঘুমাবো না। তোর বাবা তখন ওই নিকটস্থ মসজিদ থেকে ওই ইকে নিয়ে আসলেন, খতিব সাহেবকে নিয়ে আসলেন, যে আপনি আসেন। তো খতিব সাহেব ওই বাসায় এসে ঢোকার সাথে সাথেই বলতেছে এখানে ভালো মানে খারাপ, ভালো মানে খুব বড় রকমের কোন জিনিস আছে এখানে, তো এটাকে তো সরাতে হবে। কি আছে এটা বলেনি, বলছে বড় কিছু আছে যেটা নাকি মানুষকে করে।
তো খতিব সাহেব আসলো, এসে বাসায় ঢুকতে যেই উনি নাকি একটু সমস্যা ফিল করছেন। উনি আবার দোয়া পড়ে ঢুকলেন, ঢুকে বাসার মধ্যে বিভিন্ন দোয়া পড়ছেন রুমের মধ্যে এসে যে, তো ঘুরে ওর ভাইয়ের রুমের দিকে গেছে। ওর ভাই খতিব সাহেবকে দেখে ভয়ে আরো আটকে উঠছে। তো খতিব সাহেব যেটা করেন যে ওর কপালের মধ্যে হাত দিয়ে দোয়া পড়ে ওর ভাই কেঁপে উঠতে থাকে, বারবার কেঁপে উঠতে এক সময় তার ভাই নর্মাল হয়, বলে যাক ওকে পুরাপুরি আসল করতে পারে নাই, বাট ওকে চেষ্টা করছিল জিনিসটা ক্ষতি করার। তারপর খতিব সাহেব পাশের রুমে যান, যে করিডোর দিয়ে সোহেল বলে যে আমি এখানে শব্দ পাই, ওইখানে খতিব সাহেব ঢুকে বলে যে এই দড়ি কিসের জন্য? বলতেছে এটা তো আমরা পাইছি, এটা তো রিংটোন আছে। বলছে কি এইটা সম্ভবত এটার কোন ইতিহাস আছে দড়ির, এই দড়ি নামানো হোক। তো দড়িটাকে আপনার নামায় ফেলার পর খতিব সাহেব বলে যে এটা কোনো একটা হয়তো কোনো টর্চারিং এর ব্যাপার আছে এটাতে, হ্যাঁ, বা অথবা কেউ ফাঁসি দিচ্ছে, কোনো ব্যাপার আছে, এই দড়িটা ভালো কোনো দড়ি না, এটাকে সরা ফেলা এখান থেকে, এটা রাখবা না। উনি তারপরে খতিব সাহেব ওই বাসার দেয়ালে প্রত্যেক চার কোনায় ওই পেরেক গেঁথে দেন, দোয়া পড়ে দেন, এবং বলে যে বাসায় থাকতে গেলে আপনারা মানে মনে হয় না আপাতত আর এগুলো দেখবেন, বাট একটু দোয়া পড়ে বের হবেন। বাথরুমে যাওয়ার পথে দোয়া আছে, হ্যাঁ, এই দোয়া পড়তে হয়, কেননা আল্লাহ তাআলা বলছে যে বাথরুমের মধ্যে সবসময় খারাপ পিশাচ, যেটা খুবই থাকে, এরা খুবই খারাপ। এটা এমনিও থাকে, আমরা জানি, আমাদের রিলিজনে বলা আছে, কিন্তু রাসূল ভাই এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পড়ে ঢুকতে হয়। তো খতিব সাহেব বলে যাচ্ছে এই দোয়াটা পড়ে ঢুকতে হবে, এবং আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। এই বাসাটা অনেক পুরানো, এখানে অনেক ইতিহাস আছে, তো সাবধান। এবং এটা তো ওনারা আমি জানি না অনেক সময় কেন ক্লিয়ার করেন না ওনারা যে জিনের ব্যাপারটা, হ্যাঁ, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। যাই হোক, এনিওয়েজ, তো এইভাবেই ওই বাসা থেকে উনি চলে যান। তারপর যাওয়ার পর ওর সোহেলের ভাইও সুস্থ হয়, এবং ওরা বেশ কিছুদিন ওই বাসায় থাকে। এবং এরকম প্রায় ঘটতো ওই বাসায়। এরপর ওরা দেখতো যে ওদের ঠিক ওই যে গেট দিয়ে বের হয়ে সেটা দেখছে যে রান্নাঘরটা ওই পাশে, ওই রান্নাঘরে ওর মা দেখছে বের হয়ে যে রান্নাঘরের মধ্যে মশলা পিষতেছে কেউ, এবং মানুষ কিন্তু মশলা পেশার শব্দ শুনে রাসেল ভাই, ওর মা কিন্তু রীতিমতো দেখছে কেউ একজন মশলা পিষতেছে, এবং মানুষটাকে দেখা যাচ্ছে না, শুধু পাটাটার মধ্যে ঘষ 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 হচ্ছে। এবং ঠিক ওই পাটা পুতা কিন্তু ওখানে পাওয়া যেত, মানে অনেক সময় কিন্তু হয় কি মানুষ শব্দ শুনে দেখে না, ওখানে ঠিক পাটা পুতা পাওয়া যেত। এবং হঠাৎ করে অনেক সময় যে দেখা যেত থালাবাটি ঠাস 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 করে পড়ে গেছে বাসাতে, এগুলো হতো। তো ফাইনালি ওর বাবা পরবর্তীতে বাসাটা চেঞ্জ করে আর কি, ওরা মানে অন্য জায়গায় অ্যাপ্লাই করে সরকারি অন্য কোনো বাসায় আর কি ওরা মুভ করে যায়, ওরা ওখানে আর থাকে না। তো এখন ওই বাসাগুলো আছে কিনা আমি জানি না রাসেল ভাই, বাট ও যে অঞ্চলের কথা বলছো ওখানে এখনো অনেক পুরোনো বিল্ডিং আছে। আমি কিছুদিন আগে রাত্রেবেলা ওদিকে পাস করতেছিলাম মোটর বাইকে, রাত 10টা সাড়ে 10টার সময়, মানে আমি বাসাগুলোর দিকে তাকাইছিলাম, মানে বেশ স্পুকি লাগতেছিল ওই কলোনি গুলা দেখতে। মনে হচ্ছিল যে আসলেই মানে এগুলো অনেক স্মৃতি বহন করে রাখছে ভিতরে। হ্যাঁ, মানে জানেন, মানে স্মৃতির পর স্মৃতি জমা হলে ওখানকার অনেক মানুষ প্যাস আউট হলে সেখানকার প্রত্যেকের সাথে কারিন গুলো অনেকে থেকে যায় এখানে, এবং অনেক কিছু মানুষকে দেখায়। এই হচ্ছে কাহিনী আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ধন্যবাদ রাসূল ভাই। আমি অরণ্য, আসছি ঢাকা পল্টন থেকে। জি। তো ভাইয়া প্রথম ঘটনাটা যেটা বললাম অনেককে নিয়ে, দ্বিতীয় ঘটনাটাও ভাইয়া অনেককে নিয়ে। এটা আসলে অনেকের সাথে আমার প্রথম যে পরিচয় হওয়া, মানে ওই কাহিনীটা আর কি বলতে যাচ্ছি আর কি। তো অনেকের সাথে আমার প্রথম পরিচয় হয়, আমাদের হোস্টেল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলে তখন আমরা যে যার মতো করে ম্যাচ খোঁজা শুরু করে দিই। তো ভাইয়া মফস্বল এরিয়া তো ম্যাচ মানে ব্যাচেলর ভাড়া পাওয়াটা খুবই টাফ ব্যাপার ওদিকে। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের ম্যাচের জয় আর শুভ ওরা একটা বাসা পায়। তো ওরা বাসা পাওয়ার পরে আমাদের বলে যে এরকম একটা বাসা পাওয়া গেছে, তাহলে চল একদিন দেখতে যাই, আমাদের সাথে কিছু জুনিয়রও থাকবে। তো আমরা সবাই মিলে বাসা দেখতে যাই। একদিন বাসা দেখতে গিয়ে ওই দিনই অনেকের সাথে প্রথম দেখা। তো বাসায় ঢোকার সাথে সাথে অনেক হঠাৎ করে বলতেছে যে এই বাসায় সমস্যা আছে। তো জিজ্ঞেস করছি যে কি সমস্যা, ও বলে কিছু উত্তর দেয় নাই। তো বাসা আমরা 3 তলায় উঠছি,
তিনতলায় রুম দেখলাম সবগুলো, 3টা রুম, প্রত্যেক রুমে 3 জন করে আমরা থাকবো। তো বাসাও পছন্দ হয়েছে, সবকিছু ঠিক আছে, অ্যাডভান্সও করা হয়ে গেছে। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে অনেক হচ্ছে কি আমার রুমে যে দাঁড়ায় আছে, মানে আমরা সবাই ঠিক করতেছিলাম যে কে কোন রুমে উঠবো আর কি। হঠাৎ করে দেখলাম যে আমি যে রুমে উঠবো ঠিক করছি, অনেক সেই রুমে যে দাঁড়ায় আছে কি জানি দেখতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি রে, কোন রুমে উঠবি? তো বলতেছে যে ভাইয়া তোমাদের রুমের টিউবলাইটটা দেখুন নষ্ট হয়ে যাবে। তো আমি মানে আর কথা না পারে ওখান থেকে চলে আসছি। তো আমাদের ম্যাচের ভাইয়া একটা বিদঘুট একটা ট্রেডিশন ছিল, যেটা হচ্ছে কি কেউ বাথরুমে গেলে মানে বাইরে থেকে দরজা বন্ধ করে লাইট অফ করে দিত, যেই যাক যখনই যাক। আর আমাদের একটু সমস্যা হতো, কারণ কি ওই ওয়াশরুমে কোনো ভেন্টিলেশন ছিল না ভাইয়া, মানে লাইট অফ করে দিলে টোটালি একদম অন্ধকার হয়ে যেত, কোনো আলো বাতাস নাই, কিছু নেই, খুবই মানে কেমন একটা লাগতো। তো অনেক সবসময় শুরু থেকেই বলতো যে আমি বাথরুমে গেলে খবরদার কেউ এই কাজটা করবা না, মানে বাসায় সমস্যা আছে, আমার সমস্যা হবে। তো এটা প্রথম দিন থেকে শুনতেছি, যদিও তো আমরা কেউ কিছু দেখিনি, এর জন্য কেউ পাত্তাও দেয়নি। তো আমি হচ্ছে গিয়ে একদিন এই যে বাসায় ওঠার 2-3 দিন পরে অনেককে বলছি, কি রে তুই যে বলছিলি যে লাইট নষ্ট হয়ে যাবে, লাইট নষ্ট হয় না। এটা বলার 1 সপ্তাহ পরে আমার একদিন সন্ধ্যার পরে বাসায় ঢুকে দেখি যে লাইট নষ্ট হয়ে গেছে, টিউবলাইটটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওটা দোকানদারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। দোকানদার বলছে এটা নষ্ট হয়ে গেছে, সবাই মিলে টাকা তুলে আরেকটা লাইট কেনা হয়েছে টিউবলাইট। তো ওইটা লাগাইলাম, পরের দিন সন্ধ্যা হইতে হইতে আবার নষ্ট হয়ে, কারণ মাথার মধ্যে প্রথমে ভাই উল্টা পাল্টা কিছুই আসে নাই। আমি চিন্তা করছিলাম কি এটা হয়তো কেউ যখন মেসে থাকতেছে না, অনেক তখন শয়তানি করে এই কাজটা করতেছে ভয় দেওয়ার জন্য, ঠিক আছে, কিংবা লাইনের কোনো সমস্যা আছে। তো এইটা এই তারপরে আমরা হচ্ছে কি এনার্জি বাল্ব কিনে নিছিলাম, এনার্জি বাল্ব দিয়ে থাকতাম, তারপরে ওইটার সমস্যা হতো না। তো এই যে বাথরুমে যে গেলে যে লাইট অফ করার যে ইয়াটা, এটা নিয়ে হচ্ছে সমস্যা হয়েছিল পরে। তো একদিন অনেক দুপুরবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে, গোসল করতে ঢুকছে। আমি শয়তানি করে করছি কি গেটটা বাইরে থেকে লাগাই দিছি, লাগাই দেওয়ার পরে লাইট অফ করে দিছি। আমি চিন্তা করছিলাম কি যে ও মনে হয় ভয় পাবে, চিল্লাচিল্লি করবে, দরজা ধাক্কাবে, একটু মজা নিব এই। কিন্তু লাইট অফ করে দেওয়ার পরে দেখলাম কি ভেতরে একদম চুপ হয়ে গেছে, কোনো সাউন্ড নাই, ঠিক আছে, ও কোনো শব্দ করতেছে না, একদম চুপ। তো আমি কিছুক্ষণ ওয়েট করলাম, 5-6 মিনিট ওয়েট করার পরে ও আমি আবার লাইট অন করে দরজা খুলে দিছি। দরজা খোলার পর অনেক দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। ওকে দেখে ভাইয়া মানে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ দেখলে ভয় পাবে ভাইয়া। আমি দেখতেছি যে মানুষ কান্না করলে যেরকম চোখ দিয়ে রক্ত পড়ে, চোখে মানে সরি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে, ওইভাবে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে ভাইয়া। মানে একটা মানুষ কান্না করলে যেভাবে চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, ওইভাবে রক্ত পড়তেছে ওই ফ্লোতে। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমি বলতেছি অনেক কি হয়েছে, কিছু ও মানে বেসিনে যে হাত মুখ ধুইতেছে আর বলতেছে ভাই তোমাকে বলছিলাম না আমার সমস্যা আছে, এই বাসায়ও সমস্যা আছে, এরকম করো না। তো আমি বলছি কি সমস্যা বলবি তো, তুই তো কিছু বলিসও নাই, আর আমরাও তো সেরকম কিছু দেখি নাই। তো বলতেছে ভাই কি সমস্যা, আমি তো এটা জানি না। আমি ধরো যে এই রুমে তুমি থাকলে পাশের রুমে যদি কেউ হাঁটা চলা করে, তুমি তার উপস্থিতিটা যেমন টের পাবা, আমি এরকম কারো উপস্থিতি টের পাই। আর তো এই জিনিসটা হওয়ার পর থেকে, ওর সাথে ওই ঘটনাটা ঘটার পর থেকে আমরা মানে ওই দিন থেকে ম্যাচে স্ট্রিক্ট রুল করে দেওয়া হলো যে না কেউ বাথরুমে গেলে কেউ আর লাইট অফ করবে না। তো তারপর থেকে জিনিসটা বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে হলো কি আর আমার এক ফ্রেন্ড সৌমিক, ও হচ্ছে গিয়ে আলাদা ম্যাচে থাকতো, ওর ম্যাচ থেকে আমার ম্যাচে বেড়াতে আসছে। আসার পরে আমি হচ্ছে আমরা সবাই মিলে গোল হয়ে বসে গল্প করতেছি। তো দুপুরবেলা অনেক ঘুম থেকে উঠে ও আমাদের রুমে এসে সৌমিকের কোলে মাথা রেখে শুয়ে পড়ছে ওখানে। তো শুয়ে আছে, আমরা তখনও গল্প করতেছি। গল্প করতে করতে হঠাৎ করে সৌমিক অনেককে ডাক দিয়ে বলছে, কি অনেক তুই কি কাঁদতেছিস? তো ও দেখলাম উঠে ওয়াশরুমের দিকে মানে বেসিনের দিকে চলে গেল, ঠিক আছে। আর আমরা দেখি যে সৌমিকের যে ট্রাউজারটা মানে হালকা রক্ত লেগে গেছে। হ্যাঁ, তো আমরা আবার ওর দিকে দৌড়ে গেলাম, দেখি যে ওর আবার চোখ দিয়ে নাক দিয়ে রক্ত করতেছে। তো বাড়িওয়ালা থেকে একটু বরফ আনলাম, হচ্ছে চোখে টোকে লাগাইলাম যদি ঠিক হয়। তারপরে হচ্ছে এই
দুইবার এই ঘটনা ঘটার পরে ভাইয়া আমি হচ্ছে কি ওই দিন বিকাল বেলা আমাদের বাড়িওয়ালা আন্টি ছাদে, আমাদের ছাদে হচ্ছে কি ফুল গাছ ছিল, ফুল গাছে পানি দিতে আসতো প্রত্যেকদিন বিকালে। তো আমি ওই দিন বিকাল বেলা আন্টিকে যে জিজ্ঞেস করতেছি, আন্টি একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। বলছে, হ্যাঁ বাবা বলো। আমি বললাম যে আন্টি আপনাদের বাসায় কি কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি না তো। আন্টি বলছে না, এরকম কি সমস্যা? তো আমি বলছি না আন্টি, ভৌতিক কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। না এইসব ঘটনা, এইসব কথা কে বলছে তোমাকে? তো আমি বলছি না আন্টি, আমাদের মেসে অনেকের তো সমস্যা হয়, ওরকম 2 দিন হচ্ছে কি চোখ দিয়ে নাকে রক্ত পড়ছে আন্টি। সেইটা ওর কোনো মানে রোগ থাকতে পারে, ঠিক আছে, কিংবা মানুষের শরীর করা হয়ে গেলে হয়তো অনেক সময় রক্ত পড়ে। আমি বলছি আন্টি, শরীর করা হয়ে গেলে হয়তো নাক দিয়ে রক্ত পড়ে অনেক সময়, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়ে আন্টি এটা আমিও কখনো দেখিনি। আপনাদের বাসায় যদি কোনো সমস্যা থাকে আন্টি আপনি একটু বলেন আমাকে। তো আন্টি বলছে না আমাদের বাসায় কোনো সমস্যা নেই, তুমি অনেককে নিয়ে আমার বাসায় এসো। তো সেদিন সন্ধ্যার পর হচ্ছে কি আমি অনেককে নিয়ে আন্টির বাসায় গেছি। আন্টি বাসায় যাওয়ার পর আন্টি অনেককে জিজ্ঞেস করতেছে, তুমি এসব কেন বলে বেড়াচ্ছ যে আমাদের বাসায় সমস্যা আছে? আমাদের বাসায় কি সমস্যা আছে? তো অনেক বলতেছে, আন্টি সমস্যা আছে আপনাদের বাসায়। কি সমস্যা আছে এটা তো আমি জানি না আন্টি, তবে সমস্যা আছে। আন্টি বলছেন না আমাদের বাসায় কোনো সমস্যা নাই। তোমাকে কি আমাদের মানে আশেপাশের কেউ বলছে? মানে আমাদের আন্টিদের প্রতিবেশীদের সাথে আন্টিদের অতটা ভালো সম্পর্ক ছিল না, এই কারণে আন্টি এটা আন্দাজ করে বলছিল যে আশেপাশে কেউ বলছে কিনা। তো ও বলছে না আন্টি, আমি কেউ কিছু বলে নাই, তবে আপনাদের বাসায় সমস্যা আছে, এখন না থাকলেও আগে ছিল। তো আন্টি বলছে না এরকম কিছুই ছিল না। তখন অনেক বলতেছে না হয়তো আন্টি আগে ছিল, আপনি হয়তো জানেন না, এরকমও তো হতে পারে। বলছে না আশ্চর্য, আমি জানবো কিসের জন্য। পরে অনেক হঠাৎ করে বলতেছে যে আন্টি আপনাদের বাসার আমাদের 3 তলায় যে ছাদটা, খোলা ছাদ, ওই বলছে 3 তলার ছাদে একটা গাছ ছিল, ওই গাছের সমস্যা ছিল। তখন আন্টি একদম চুপ হয়ে গেছে, আন্টি আর কিছু বলতেছে না। তো আন্টি ভিতরে চলে গেছে। আর একটু পরে কাজের লোক এসে আমাদের নাস্তা দিল, আমরা নাস্তা খেলাম। তার থেকে যখন উঠে চলে আসবো তখন আন্টিকে বললাম যে আন্টি চলে যাচ্ছে। তো আন্টি আমাদের দরজা পুজোতে এগিয়ে দিল। আর তারপর আন্টি বললো যে হ্যাঁ আমাদের বাসার 3 তলায় একটা সুপারি গাছ ছিল, ওই সুপারি গাছের সমস্যা ছিল। তখন অনেক ভাইয়া সারপ্রাইজিংলি এমন একটা কথা বলে আমি শক। মানে ও বলতেছে আন্টিকে জোর দিয়ে যে না আন্টি আপনাদের বাসার 3 তলায় সুপারি গাছ না, কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছের সমস্যা ছিল। তো অনেকের বাসা ভাইয়া বাগেরহাট, ঠিক আছে, আর আমরা এই ঘটনার যেটার কথা বলতেছি এটা হচ্ছে নোয়াপাড়ায়। ওই আগে পরে কখনো এলাকায় আসে নাই। কাঁঠাল গাছটা আমি আন্টির কাছ থেকে শুনতে পারি, মানে জানছি যেটা পরে, যেটা ছিল অনেক আগে, তখন আমরা কেউই মনে হয় ওই এলাকায় যাইনি। তো অনেকের এটা জানার কথা না। তো আন্টি এটা শোনার পরে আন্টি চুপ হয়ে গেল, আন্টি গেট লাগাই দিল, আমরা নিচে নেমে চলে আসলাম। তো আমরা একসাথে 4 দোকানের দিকে যাচ্ছি, তখন আমি অনেককে জিজ্ঞেস করলাম যে অনেক একটা কথা বলতো ভাই, সুপারি গাছ ছিল না কাঁঠাল গাছ ছিল, এটা তুই কিভাবে বুঝলি? অনেক আমাকে বললে যে ও মানে হাসে আর কি ফেসলামি করে, বললে যে আমি টাইম ট্রাভেল করতে পারি, যাবো আমার সাথে, চলো ঘুরে আসি, আমরা মানে টাইম ট্রাভেল করে ঘুরে আসি। তো ভাই আমার এরপরে আর আমার হচ্ছে গিয়ে সাহস হয়নি, কারণ যেটা নিজে দেখলাম, নিজে একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি, তারপরে আস্তে আস্তে এই যে জিনিসগুলা দেখতেছি হইতেই থাকতেছে, এই জিনিসটা থামাথামি কোনোই নেই। ইভেন ভাইয়া ওর সাথে এখনো সমস্যা হয়। আর হচ্ছে গিয়ে মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, আমি প্রথম চিন্তা করতাম অনেক হয়তো মানুষ না, আমার একটা ধারণা কাজ করতো ও হয়তো অন্য কিছু হয়তো আমাদের সাথে আছে। এই কুরবানির ঈদে ভাইয়া আমি হচ্ছে গিয়ে ওর গ্রামে গেছিলাম, ওর এলাকাটা হচ্ছে গিয়ে বাগেরহাট সন্ন্যাসী। ভাই আমি ওইখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এই যে অতি প্রাকৃত যে ঘটনাগুলো ভাইয়া, এটা আপনার আমার কাছে কিন্তু মানে ইউজুয়াল না, ঠিক আছে, কিন্তু ওই এলাকাটাতে ভাইয়া এই জিনিসটা এত ইউজুয়াল, মানে মানুষজন এই যে আপনি আমি ধরেন যে ফ্রি টাইমে বসে থাকলে আমাদের কথা বলি, হ্যাঁ ওখানকার লোকজন কথা বলে এই ভৌতিক বিষয়গুলো নিয়ে। তো এটা মনে হয় ওর লাইফে একটা প্রভাব ফেলছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুটতের এফএম এন্ড শুরুতেই আপনি একটু প্লিজ কাইন্ডলি আপনার নামটা বলবেন, কোথায় গেছেন সেটা একটু বলবেন। ধন্যবাদ।
রাসেল ভাই, আমার নাম অরণ্য, আমি ঢাকা পল্টন থেকে এসেছি। জি। সবসময় মানে ভৌতিক যত ঘটনাই শুনেছি, সবসময় দেখা যায় যে মানুষ ভয় পাওয়ার পরে মানুষের কাছে যায় বাঁচার জন্য, কিংবা মানুষের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করে। আর আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে ভাইয়া, এটাতে আমার মানুষের উপর থেকে ভরসা চলে গেছে। আমি এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা মানুষ কোনটা অন্য কিছু। ঘটনাটা রাসেল ভাই 2 বছর আগের। তখন আমি যশোর জেলায় নোয়াপাড়ায় পড়াশোনা করতেছি। তো একটা ম্যাচে থাকতাম আমরা। আমাদের ম্যাচটা ছিল হচ্ছে কি 4 তলা বিল্ডিং, 3 তলায় আমরা থাকতাম। 3 তলায় 3টা রুম ছিল, প্রত্যেক রুমে 3 জন করে থাকতাম আমরা। আর আমাদের বাসার সামনে হচ্ছে গিয়ে 3 তলায় বাসার সামনে হচ্ছে গিয়ে একটা খোলা ছাদ, আর 4 তলায় আরেকটা ছাদ। তো একদিন রাত্রে বেলা বর্ষাকাল, তো বৃষ্টির জন্য বুয়া আসতে পারে নাই আমাদের মেসে। তো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করা রাখবে, রান্না বান্না সব নিজেরাই করা শুরু করে দিচ্ছে ছেলেরা। দেন কয়েকজন রান্না করতেছে, কয়েকজন যে যার রুমে বসে আছে। আমি করছি কি, হঠাৎ করে মানে যে সিঁড়ির উপরে বসে পড়ছি, পা লম্বা করে দিয়ে বসে আছি। আমি সিঁড়িটা খুব ছোট ছিল, মানে পা পুরোপুরি লম্বা করেও বসা যায় না। তো সিঁড়িতে বসে বসে আমি বৃষ্টি দেখতেছি, গান শুনতেছি হেডফোনে। হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার এক ছোট ভাই মেসের অনিক, ও আমাকে ক্রস করে ছাদের দিকে চলে গেল। ও যাওয়ার 2 মিনিট পরে আমি চিন্তা করলাম যে ও গেছে, আমিও যাই। আমি পেছন পেছন গেলাম ছাদে। আমি ছাদে উঠে দেখি যে ও একদম কর্নারে, ছাদের একদম কর্নারে দাঁড়িয়েছে। তো আমি একটা শেডের নিচে, আমি আস্তে আস্তে ওর পেছনে গিয়ে ওর ডাক দিলাম যে অনেক কি করিস। তো একটু চমকায় উঠে, যেটা ইউজুয়ালি হয় না, ওইভাবে চমকায় উঠে না। তো বলতেছে, ভাইয়া আমি তো আসছি একটা জিনিস দেখার জন্য, ওই ছাদে কিছু একটা আছে, সামনে বসার ছাদে কিছু একটা আছে, কি আছে সেটা দেখতে আসছি। আমি বলতেছি কি আছে ওই ছাদে? তুমি দাঁড়াও, আমার সাথে দেখতে পাবা। তো আমি কিছুক্ষণ ওর সাথে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় দেখতেছি বিদ্যুতের আলো চমকাচ্ছে, কিছুই দেখা যায় না। তো আমি কিছুক্ষণ পর বললাম যে কই কিছুই তো নেই। তো তারপর আমি আমার হেডফোন খুলে একটা হেডফোন ওর কাছে দিই গান শোনার জন্য। কিছুক্ষণ আমরা একসাথে দাঁড়ায় গানও শুনি। গান শোনার পর তার 2-3 মিনিট পরে ও মানে ওর হেডফোন মানে ওর ফোনটা আমার হাতে দেয়। আমার হাতে দিয়ে ও বলতেছে, ভাই ফোনটা একটু ধরো, আমি একটু বৃষ্টিতে ভিজবো। খালি গায়ে ছিল, হাফ প্যান্ট পরে। তো আমাকে ফোনটা দিয়ে ও মানে সিট থেকে বের হয়ে নিচে মানে বাইরে যায়, যে ও বৃষ্টিতে ভিজতেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আমাকে হঠাৎ করে বলে যে মানে ওর চুলগুলো, ওর চুলে ছুটি করতো, তো চুলটা হঠাৎ করে সব ছেড়ে দিয়ে সামনের দিকে আইনা বলতেছে যে ভাই দেখো তো আমাকে দেখে ভয় লাগে কিনা। ঠিক আছে, আমিও মানে জিনিসটা ফাইজলামি হিসেবে নিতেছি। আমি শয়তানি করে বলতেছি যে তুই যে কালা, তোরে তো অন্ধকারে দেখাই যায় না। তার 2-3 মিনিটের মধ্যেই এশার আজান দিয়ে দেয় রাসেল ভাইয়া। তো এশার আজান দেওয়ার সাথে সাথে অনেকেই আমাকে বলতেছে যে ভাইয়া চলো নিচে নেমে যাই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চল যাই। তো আমি ভাইয়া গেট দিয়ে আগে বের হয়েছি, ও আমার পেছনে। তো 4 তলা থেকে 3 তলায় নেমে আমি বাসায় ঢুকে, তখনও কারেন্ট আসে নাই ভাইয়া। তো আমি বাসায় ঢুকে সর্বপ্রথম অনিকের রুমেই ঢুকছি। অনিকের রুমে ঢুকে আমি যেটা দেখি যে অনিক বেডের উপরে শুয়ে আছে। এটা দেখে তো ভাই আমি প্রথমে মানে আমি ভয় পেয়ে গেছি যে আমি এখানে ভুল দেখতেছি নাকি উপরে ভুল দেখলাম। তো আমি দৌড় দিয়ে আবার সাথে সাথে ছাদে চলে গেছি, কোথায় ভুল দেখছি। তো আমি ছাদে যে দেখলাম টোটাল ছাদ ফাঁকা, ছাদে কেউ নাই। আমি যেদিকে ছাদের উপরে মানে ট্যাঙ্কির উপরে যে জায়গাটা থেকে ওই দিকেও তাকাইছি, ওইখানেও কেউ নেই। মানে পরে আবার আস্তে আস্তে আমি যে হাঁটতে হাঁটতে যখন নিচে নামছি তখন আমার হচ্ছে গা হাত পা কাঁপতেছে ভাইয়া। আমি মানে বাসায় যখন আবার ঢুকছি তখন আমার মানে হঠাৎ করে খেয়াল হলো যে ও আমার কাছে ছাদে বৃষ্টিতে ভেজার আগে যে ফোনটা দিছিল, ফোনটা ভাইয়া তখনও আমার হাতে। এটা ভাইয়া আমার সাথে ঘটে গেল স্টোরি। তো আমি এইটার ব্যাখ্যা এখন পর্যন্ত মানে পাই নাই আর কি, এখনো পর্যন্ত আপনি আর ব্যাখ্যা পাননি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি। আসসালামু আলাইকুম, আমি আসছি মোহাম্মদপুর থেকে, আমার হোম টাউন বরিশালে। জি। আমার নাম হচ্ছে তাসনিফ রবিন। তো ভাইয়া ঘটনাটা হয়েছে যে মানে আমার সাথে আর আমার ফ্রেন্ডদের সাথে আমরা কখনো আর কি মানে এইসব
প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করতাম না। তো ভাইয়া আমার ফ্রেন্ড মানে একটা মেয়ের সাথে রিলেশন করতো, এটা 2017 কথা। আমরা প্রথম যে ঘটনাটা বলছিলেন সেটা একটু পরে শুনি আমরা। ও আচ্ছা। জি। তো ভাইয়া সেটা 2017 ঘটনা। তো আমরা একটা নিউজ পোর্টালে জব করতাম আর কি। আমাদের দেখা যেত যে বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে জেলার ভিতরেই যাইতে হতো অনেক দূরে দূরে। তো ভাইয়া আমরা একটা নিউজের জন্য বরিশাল জেলার ঝালকাঠি জেলায় যেতে হয় আমাদের, বরিশাল থেকে একটু দূরে। তো ওইখান থেকেও কিছুটা দূরে, মানে নদী পার হয়ে উপারে যেতে হয় আর কি নিউজটার জন্য। তো ভাই আমরা রওনা দিছিলাম 8টার দিকে। তো আমাদের নিউজটা মানে টোটাল কাজটা কমপ্লিট করতে করতে আনুমানিক রাত্র 11:30 বা 12টা বেজে যায়। তখন আমরা ঝালকাঠি থেকে 12টার দিকে আমরা রওনা দিই বরিশালের উদ্দেশ্যে। তো আমরা যারা বরিশালে থেকে শুনছেন তারা অবশ্যই চিনেন, বরিশাল ডিস্ট্রিক্ট মানে বরিশাল জেলা থেকে মানে ঝালকাঠি যেতে হলে মাঝখানে একটা রোড বাজে, যেটা হলো আমিরাবাদ। জায়গাটা রাত 10টার পরে খুব নিরিবিলি হয়ে যায়। দেখা যেতেছে যে ওইখানে খুব মানুষজন, মানে আশেপাশের মানে জঙ্গল, একটা অন্যরকম পরিবেশ। তো গাড়িটিতে খুব কম চলে, যেই জন্য আর কি জায়গাটা খুব মানে নিরিবিলি থাকে। তো দেখা যাচ্ছে যে ভাইয়া আমরা যখন আসি, তো আমাদের গাড়ির স্পিড ছিল 70-60, ঠিক আছে। তো ভাইয়া আমাদের গাড়ির স্পিডের মানে একটা কুকুর আমি যখন মানে নোটিস করি যে বাঁ দিকে, তখন হঠাৎ করে দেখি যে আমাদের গাড়ির স্পিডে একটা কুকুর মানে আমাদের সাথে মানে রানিং আছে। দেখা যাচ্ছে কুকুরটার মুখটা আমাদের দিকে ঘুরানো, মানে আমাদের গাড়ির দিকে। তো ব্যাপারটা দেখার পরে মানে আমি নোটিস করছি, সাথে সাথে আমার ভাইকে মানে বললাম, ভাইয়াও দেখলো। হঠাৎ করে মানে ভাইয়া বাইক থামাই দিল। থামাই দেওয়ার সাথে সাথে আর কি ভাইয়া বলতেছে যে ব্যাপারটা কিছু না। তো আমরা দেখতেছি কুকুরটা আমাদের ক্রস করে, মানে যেটাকে গ্রামের ভাষায় বলে কোলা আর কি, মাঠ, ওইটার ভিতরে নাইমা গেল। তো পরে দেখা যেতেছে ভাইয়া মানে আমার ভাইয়া বলতেছে, তুমি ড্রাইভ করো, আমি পিছনে বসে আছি, আর সুরা কালাম যা পারো মোটামুটি একটু পড়তে থাকো, ঠিক আছে। তো ভাই আমরা মানে আমি বাইক ড্রাইভ করতেছি তো নর্মালি স্পিডে। তো আশেপাশে ভাইয়া দেখা যেতেছে একটু ঘন জঙ্গল বা মাঠ। ওইখান থেকে মানে আমরা শুনতেছি মানে অনেক মানে একটা বাচ্চার কান্না যেমন হয় বা একটা মহিলার আওয়াজ যেমন হয়, ওই টাইপের একটা সাউন্ড শুনতেছি আমরা। তো মানে আমরা মানে ওই ভাইয়া মানে বলতেছে যে ভয় পেও না, তুমি গাড়ি ড্রাইভ করতে থাকো, মানে বাইক ড্রাইভ করতে থাকো। তো আমরা বরিশালে আসি, তো রাত্র আইসা পৌঁছাই। তো আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কিছুদিন পরে আর কি দেখা যেতেছে যে ভাইয়া তার 7-8 দিন পরে ওই ভাইয়াটার সেম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ভাইয়ার মানে হাতে অনেক ফ্র্যাকচার হয়, মানে হাতটা ভেঙে যায় এক পর্যায়ে। পরে আর কি এখন পর্যন্ত ভাইয়ার ওই হাতটা আর কি ঠিক হয়নি ওই জায়গাটা। এটা ছিল ভাই আমার একটা ছোট্ট একটি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি ধানমন্ডি জিগাতলা থেকে আসছি। আমার নাম রাসেল গাজী। জি। তো আমার ঘটনা হচ্ছে 2002 বা 3 সালে, আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো আমরা থাকতাম ধানমন্ডি, এখান থেকে আমরা জিগাতলা ট্রান্সফার করি আর কি, জিগাতলা যাই। ওই জায়গায় আমরা যে বাসাতে ভাড়া নিয়েছিলাম ওটা ছিল 3 শেড বাসা। আর বাসাটা ছিল এরকম আর কি, বাসায় ঢুকতে গেলে একটা বড়ে গাছ পড়তো, তারপর একটা গাড়ির গ্যারেজ, তার পাশে একটা রুম ছিল আমাদের। তো ওইখানে যখন আমরা বাসাটা ভাড়া নিতে, তো ওই বাসার আশেপাশের লোকজনরা বলতেছে, দেখেন আপনাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তো এই বাসাটা আপনারা ভাড়া না নিলেই পারেন, কারণ এই বাসাটা অনেক খারাপ। এমনিতে বললি তো আর ওই এলাকাটা তখন অনেক শুনশান ছিল আর কি, নীরব ট্যানারি এলাকা। তো তারপরে যেহেতু আমরা জায়গায় নতুন, আব্বু বাসাটা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার পরে আমরা যখন ওখানে থাকতে শুরু করি, তখন থেকেই মূলত প্রবলেম আমরা ফেস করতে থাকি। যেমন আমরা দেখতাম যে আমরা রাত্রেবেলা ঘুমে আসি, তো রাতেবেলা টিনের উপরে কেউ হয়তো টিন পাড়াইতেছে এমন হয়তো। আবার গাড়ির গ্রেজটা যেটা ছিল সেখানে গাড়ি রাখা, বাট রাত্রেবেলা দেখা যায় 2টা-3টার সময় গাড়ির গ্রেজ এভাবে কেউ গাড়ি একবার সামনে নিতেছে, একবার ব্যাকে নিতেছে, আবার হর্ন মারতেছে, এই ধরনের আওয়াজ পাওয়া যেত। তো একদিন রমজানের সময় আব্বু ডিউটি করে আসতেছে, কারণ আব্বু টেলার্সে জব করতো। রাত্রেবেলা কাজ শেষ করে আস্তে আস্তে 2টা-3টা বাজে।
তো এরকম 2টার দিকে আব্বু যখন অফিস থেকে আসতেছিল বাসায়, তো আব্বু গেটের বাইরে থেকে দেখতে পাচ্তেছে যে আমাদের যে বাসার গেটটা সেটার সামনে একটা সাদা কাপড় পরা আর কি একটা ছায়ার মতো বসে আর কি কোন একটা কিছু করতেছে। তো আব্বু তখন আর বুঝতে পারেনি যে যখন একটু সামনাসামনি আসছে, মোটামুটি বাসার গেটে থেকে একটু সামনাসামনি, তখন আব্বু দেখলো ওখানে আর কিছু নাই, বাট আমাদের গেটের সামনে কিছু কাচের ঘোড়া পড়ে আছে। তো আব্বু তখন চিন্তা করলো যে এগুলা যদি এখন ওদেরকে ডাক দিয়ে ওঠার জন্য, তাহলে ওরা বাইরে আসলে তো ওদের পা কাটতে পারে। তো আব্বু নিজেই ঝাড়ুটা দিয়ে ওগুলা পরিষ্কার করলো। পরিষ্কার করার পর আব্বু বাসায় আমাদেরকে ডাক দিল। তো আম্মু উঠলো, আম্মু জিজ্ঞেস করতেছে যে এগুলো এই জায়গায় কে ফালাইছে, তো রাত্রেবেলা কাচের ঘোড়া। তো আম্মু বলতেছে এগুলো তো আমরা কেউ করি না, আমি ঘুমানোর সময় তো সবকিছু ঝাড়ুটা দিয়ে ঘুমাইছি। তো এমন চলার পরে এরকম আরো অনেক প্রবলেম হয়ে থাকে, যেমন আমরা মনে করেন রাত্রেবেলা ঘুমাইতেছি, ওই যে আমাদের দরজায় নক করে, আমাদের পানির ট্যাঙ্কি থেকে অটোমেটিক কারা জানি পানি উঠায়, কল ছেড়ে দেয়। এমন প্রবলেমের কারণে আব্বু ওই মাসেই পরে রুম না করে দেয়। তো আমরা তার পাশে আরেকটা বাসা ভাড়া নিই, কিন্তু ওই বাসার সাইডে আরেকটা বাসা ছিল, যে বাসায় একজন ডক্টর ফ্যামিলি থাকতো, তাদের একটা নিউবর্ন বেবি ছিল। তো এরকম রাত্রেবেলা ওনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েছে। তো তারপরের দিন সকালবেলা হঠাৎ বেবিটা মারা যায়। তো আসলে মৃত্যুটা নর্মাল মৃত্যু হতে পারতো, বাট ওখানে আমার দাদিও গেছিল বেবিটাকে দেখতে। তো যায় দেখে যে বেবির শরীর পুরো নীল নীল আর কি ছোপ ছোপ হয়ে আছে, নীল নীল দাগ। তো পরে যেহেতু ডক্টর ফ্যামিলি, তারা বাচ্চাটাকে নিয়ে মেডিকেলে যায় দেখার জন্য যে আসলে প্রবলেমটা কি। যদি রাত্রেবেলা দুই আর কি বাবা মার মাঝখানে যেহেতু শুইতে হতো, চাপেও মারা যেতে পারতো। বাট যখন ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর তখন দেখে যে বেবির শরীরে কোনো রক্ত নেই, বেবির শরীরে কোনো রক্ত নেই। তারপর ওনারা যখন জানাজা দিবে, তখন হুজুর বলতেছে যে জানাজা দেওয়ার আগে আমি বেবিটাকে একটু দেখবো ভালো করে। তো হুজুর তখন দেখে যে বাচ্চার হাতের ভিতরে সাপে কামড় দিলে যেমন একটা চিহ্ন থাকে 2টা, ঠিক অমন একটা কামড়ের দাগ আছে। তো জানাজা দেওয়ার পর ওই হুজুরই আমাদের ওই বাসায় আসে। আসার পর বলতেছে যে আমার কি ডক্টর যে ছিল ওনারা বলতেছে যে আপনার ওয়াইফ এই গাছের নিচে যাওয়ার সময় এই জায়গায় যে খারাপ জিনিসটা থাকে, ও নাকি ওখানে বসে বসে চুল আশ্রাইতেছিল। তো চুলে পাওয়া দেওয়ার কারণে নাকি ওই জিনিসটা নাকি আর কি মাথায় নাকি ওনার ব্যথা পায়। তো এই জন্যই এই বাচ্চাটাকে মাইরে ওনার এটার প্রতিশোধ দিল। এটা ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং তারপর একটা অডিও ক্লিপ শুনে আসবো, এবং তারপরে আমরা আমাদের পরবর্তী ঘটনাগুলো যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুড ক্যারিয়ার এফএম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলা থেকে বলছি। কোন একটি পার্টিকুলার কারণে আমি আমার নামটি এবং গ্রামের নামটি বলছি না, কারণ বললে হয়তো অনেকেই চিনে ফেলবে। তো আসলে বলতে গেলে স্টোরি শুনতে শুনতে আমি এতটা মগ্ন হয়ে যাই যে আসলে কখনো যে নিজের স্টোরি গুলো বলবো সেরকম সময় হয়ে ওঠে না। আমি ভূতের বড় একজন ফ্যান। ভূতের আমি 2011 সালের পর থেকে আমার কোন এপিসোড মেবি বাদ, আমার যতটুকু মনে আছে আমি সবগুলো এপিসোডই শুনেছি, রাত জেগেই হোক, একা একা হোক, ডাউনলোড দিয়ে হোক শুনি। তো যাই হোক, আমি আজকে যে ঘটনাটি বলবো খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আমি সেটা প্রথম নিজের চোখে দেখেছি যে জিন পজেস্ট করে মানুষকে। যদিও আমাদের পরিবারে অনেক ঘটনা আছে এরকম, বা এমন কিছু আছে যে আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি বা করেছি বা সাফার করছি, তো সেগুলোর কথায় নাই যাই। এটা আমার প্রথম স্টোরি প্রতিদিন পাঠাচ্ছি। তো যাই হোক, যেটা নিজের চোখে প্রথমবার দেখেছি সেটাই আসলে আমি বলতে চাচ্ছি। ঘটনাটি ঘটে ঠিক আমার সালটা মনে নেই, 2007-6 কি 7-এর ঘটনা। আমি যখন ক্লাস 7 হয়তো বা 20 এতটুকু মনে আছে। তো আমরা ঈদে আসতাম দাদি বাড়িতে। আমরা মেইনলি থাকতাম চাঁদপুরে, আব্বুর জবের কারণে দাদি বাড়িতে বেড়াতে আসতাম প্রতি ঈদে। এছাড়াও যদি কখনো কোনো ভ্যাকেশনে আসা করতো সেটা হচ্ছে আমের সময়। আমরা সবাই জানি যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। তো বেসিক্যালি আমার দাদি বাড়িতেও আম আছে, আম গাছ আছে।
যার কারণে আমাদের প্রতি বছরই আসা পড়তো আমের সময়। তো সেবারও বেসিক্যালি আমের সময় আমরা আসি। আমের সময়টা এমন ছিল যে আম প্রায় শেষের দিকে, প্রায় শেষ। তো নর্মালি আমাদের চাঁপানগঞ্জের বাড়িগুলো যেরকম হয়, আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি যে এক পাশে দোতলা হয়, চারপাশে স্কোয়ার শেপে বাউন্ডারি থাকে। বাউন্ডারি গুলো অনেকটা বারান্দার মতো। চারদিক যে বৃষ্টির সময় উঠানে না নামলে আমরা ফুল বারান্দাতে ঘুরে ঘুরে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারি। এখানকার সব বাড়িগুলো এরকম। তো আমরা শখের বশত যেহেতু আসতাম গ্রামে বেড়াতে, তো দেখা যেত যে আমরা আসলে অনেক আমাদের চাচি বা গ্রামের যারা আছে তারা এক জায়গায় একত্রিত হতো, আসতো, বাসার বাইরে আম গাছের নিচে সবাই দাঁড়িয়ে গল্প করতো। আমাদেরও ভালো লাগতো। বেসিক্যালি আমার দাদিদের একটা আম গাছ ছিল, ওই গাছটার আম অনেক সুস্বাদু ছিল, যার কারণে ওই গাছের ডাল অনেকেই কেটে নিয়ে কলম করতো। তো দাদির বাড়ির পাশে আবার দাদির বোনের বাসা আছে, তাদের অনেক আম গাছ। তো আমার দাদিদের এই আম গাছটার ডাল নেওয়ার জন্য আমার দাদির বোন আসে। সময়টা হবে দুপুর 12টা, 12:30 নাগাদ। আমরা ওই গাছের নিচে 3-4 জন আর কি ছিলাম। আমার যে দাদির গাছের ডাল নিয়ে ছিল, আমার মা ছিল, চাচা ছিল, আরো কয়েকজন ছিল। তো গাছের ডালগুলো কিন্তু অনেক উঁচু হয় না। চাপার যে আম গাছগুলো হয় নর্মালি সেই গাছের ডালগুলো কিন্তু মাটি থেকে ধরা যায়। তো গাছের ডাল আমার দাদি কাটবে বলে একটা বড় দা নিয়ে আসে। ওদের সাথে গল্প করতে করতে গাছের ডালে যে একটা কোপ দিয়েছে ডাল কাটবে বলে, অমনি তার হাত থেকে দাও মেমোরি থেকে বুদ্ধি বা দা, তো সেটা হাতে ছিল, সেটা ছুটে পড়ে যায়। আর পড়ে যাওয়া মাত্রই দাদিকে আমরা দেখি যে মানে নিজের ডান হাত বা অনেক জোরে চেপে আর বলছে আমার জ্বলে গেল, আমি পড়ে গেল, আমাকে মারছে, এরকম ছোট ছোট সবাই দেখাচ্ছে, তাদেরকে ধরছে না, কিছু করছে না। সে একা একা দিয়ে যাচ্ছে, চিন্তা করছে, বলছে যে আমার গা চলে যাচ্ছে, আমার গা ফুলে যাচ্ছে। তো পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, তার পুরো 2 হাতে মানে আমরা যেটা বাহু বলি সেই জায়গায় লম্বা লম্বা আঁচ হয়েছে। এত বড় বড় আঁচড় হয়েছে যে মানে মনে হচ্ছে যে আমি বড় লোক দিয়ে আঁচড়ে দিয়েছি। আমাকে মেরে ফেলবো, আমার চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমাকে ধরো। তো এই অবস্থায় সে আসলে চিৎকার করতে কিছু বাসার দিকে চলে যায়। আমরাও তার পেছনে পেছনে যাই, দেখি সেটা ঢুকে মাঝে বসে বসে একটা সময় সঙ্গে হারিয়ে ফেলে। একটা সে সবার কাছে জোরে মাছে পানি দিয়ে শুরু করে গায়ে হাতে পানি ছিটাচ্ছে। এমন সময় হঠাৎ করে ভেসে ওঠে। ভেসে উঠে সে বলতে থাকে, আমি ওইখানে গাছের ডালে বসেছিলাম, ও আমাকে মারলো কেন, ও আমাকে দা দিয়ে মারলো কেন, আমার গা কেটে গেছে, আমার গা ফেটে গেছে, মারলো কেন? সবাই বুঝতে আর বাকি রইল না। আমরা সকল মতবন্ধের মতো দাঁড়িয়ে আমি তো একদমই কখনো দেখিনি। তো আমার কাছে বিষয়টা আরো বেশি অবাক করছিল। তো সবাই বলা বলি করতে শুরু করলো যে তাকে ধরেছে, চৈতালিতে ধরেছে। আমি একদম চৈতালিটা কি, সবাই বলে যে চৈত্র মাসে সে এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়। সে আর কি তাকে সব লোকজন জিজ্ঞেস করে তুমি ওকে কেন ধরেছো, ওকে কেন ধরেছো? তো সে বলে যে আমি গাছের ডালে বসেছিলাম, সে আমাকে দা দিয়ে মারলো কেন, তাকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো, আমার গা কেটে। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগছিল। সে তাকে সবাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করে তুমি কোথা থেকে এসেছো। সে একে একে বলতে শুরু করে যে
আমি এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াই, চৈত্র মাসে ঘুরে বেড়াই চৈতালি। আমি গাছে বসেছিলাম, আমাকে সে কেন দাঁড়িয়ে পারলো, আমি তাকে ছাড়বো না, তাকে আমি অনেক কষ্ট দিব, এসব বলা বলি করতে থাকি। আমি দেখলাম যে কিছুক্ষণের মধ্যে সে দাদির যে ছেলে, ছোট ছেলে, সে এসে বলে তোমার মাকে ছেড়ে দে, কি লাগছে তোমার মাকে ছেড়ে। তখন সে বলে যে না আমি তো ছাড়বো না, সে আমাকে মারলো কেন, আমি তো ছাড়বো না, আমার গায়ে আঘাত লাগলো কেন, আমার রক্ত বের হচ্ছে, আমি তো ছাড়বো না। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগলেও সবাই বুঝতে পারলো যে না, যে করে হোক একে ছাড়াতে হবে, তো আরো কষ্ট দিবে। এদিকে দাদির গায়ে একের পর এক আঁচড়ে দাগ পড়ে। দাদির মা তখন জীবিত ছিল, তো দাদির মা এসে দাদির মা সামনে বসা মাত্রই সে চুপ করে যায়, কোনো কথা বলে না। আসলে আমাদের কোনো আইডিয়া ছিল না যে দাদির মা প্রবেশ ছিল আগের থেকে, এবং যে জিনিসটা তাকে আসর করেছে, দাদির মা তাকে বড় মা হয় আমাদের, বড় মা তাকে ছিল। বড় মা বললো তুই তো আমার গাছ, আমার বাড়ির পাশের গাছেই থাকিস, তুই আমার মেয়েকে ধরেছিস কেন, ওকে ছেড়ে দে, তোর কি লাগবে বল, যদি না ছাড়িস তোকে অনেক বেশি কষ্ট আমি দিব। আমি জানি না আসলে কি কষ্ট দেয়া নেয়ার কথা হচ্ছিল, মানে আমি শুধু দেখছিলাম যে দাদির গায়ে আঁচড় পড়ছে আর দাদির ভয়েস চেঞ্জ হচ্ছে, দাদির ভয়েস চেঞ্জ করে করে কথা বলছে। সে বারবারই জেদ করতে থাকে না সে কিছুতেই ছাড়বে না, সে দাদিকে মেরে ফেলবে, সে কষ্ট দিবে। আমি তারপরে মানে এতটা ভয় পেয়েছিলাম যে আমি আসলে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলাম না। আমি তারপরেও মানে কি ভেবে দাঁড়িয়ে থাকলাম আমি জানি না। দাদির মা মানে বড় মা কি যে করলো বা কি সুরা পড়েছে না কোনো দোয়া তাবিজ করেছে আমি জানি না, সে শুধু বললো যে এখনই এখান থেকে চলে যাবি, তুই যাওয়ার সময় বাড়ির পিছনে আম গাছের ডাল ভেঙে দিয়ে যাবি, যদি তুই না যাস তাহলে তোকে আমি ঘরটার ক্ষতি করবো। কথাটি শোনার পরে আমার দাদি বললো যে আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার দাদি তো না তাকে প্রমিস করে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এর দ্বার এর শোধ আমি তুলবো, এটা বলে সে চলে গেল। চলে যাওয়াটা আসলে চলে গেছে আমরা কিভাবে বিষয়টা বুঝলাম, মনে হলো রুমের ভেতর থেকে খুব জোরে একটা বাতাস জানালা দিয়ে বের হয়ে গেল, যেটা সবাই দেখেছে। জানালার পর্দা সরে গিয়ে অনেক জোরে একটা বাতাস বের হয়ে গেল, আর পেছনে বাসার পেছনে দেখলাম যে ডাল ভেঙে পড়ার শব্দ। সবাই দৌড়ে গিয়ে দেখলো হ্যাঁ গাছের ডালটা ভেঙে পড়েছে, তার মানে তাকে যে বলা হলো যে গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবি, সে চলে গেছে। আমার জীবনে আসলে দেখা ওটা একটা প্রথম প্যারানরমাল ঘটনা যেটা আমি নিজের চোখে দেখেছি, যে কারণে আমরা আসলে শেয়ার করলাম। জানি না স্টোরিটা কেমন আপনাদের কাছে কেমন লাগছে, আমি হয়তো অনেক গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু মনে হলো যে একটা স্টোরি আমিও পাঠাই। তো যাই হোক ভাই, ভালো থাকবে। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একটু বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুডকেটের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চমৎকার অডিও ক্লিপ শুনলাম আমরা। এসকে ঘোষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টুকু শেখ, এখনো লিখছেন, ইমেলটা অনেক ভয়ের ছিল, ফার্স্ট ইমেইলের কথা বলছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এজারাজ, মিস মেহজাবিন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জুলহাস নেইমার কাতার থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন মইনুর সাগর, এছাড়াও এমডি আব্দুল্লাহ আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তপু ওম আছেন আমাদের সঙ্গে, জান্নাত খান আছেন, নূর আলিফ অন্তর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমানুল্লাহ আকাশ আছেন আমাদের সঙ্গে, সিয়ামুর রহমান আছেন আমাদের সঙ্গে, এমডি হাসান আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এ আর বাইজিদ আছেন, এআই
দীপ আমাদের সঙ্গে আছেন, মইনুর আমাদের সঙ্গে আছেন, ফয়সাল খুশি আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি বিল্লাল খান শুভ আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি এ আর বাইজির টুপু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সিফাত বিন কাদেরি আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের যে পেজটা রয়েছে ভূত এফএমের, সেখানে দেখতে পাচ্ছি টিয়ানা রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির পাঠান আছেন, আমাদের সঙ্গে সাজ্জাদ হোসেন শোভন আছেন আমাদের সঙ্গে, আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আলী আসগর ভোলা থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি যে রেকর্ডটা ভালো লাগেনি জাবেরের, আমাদের সঙ্গে আছেন এমডি রাসেল খান, আমাদের নির্বাচন সবকিছু মিস দেওয়া যায় কিন্তু ভূত এফএম মিস দেওয়া যায় না। সিঙ্গার হৃদয় লতা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও মাহবুবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আহমেদ শাকিল, ব্ল্যাঙ্ক মামুন হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সুভাষ রয় আছেন আমাদের সঙ্গে, এমডি মামুন হাসান, আহমেদ শাকিলের নাম মনে হয় আমি পড়েছি, জারিফ অফ বয় আমাদের সঙ্গে আছেন, আর যে কাউসার আমাদের সঙ্গে আছেন, ম্যারিয়ান সজীব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাকিবুল হাসান শুভ, এছাড়াও এমডি সাইদি আমাদের সঙ্গে আছেন, এমডি সাফিউজ্জামান আমাদের সঙ্গে আছেন, ইমরান খান আছেন আমাদের সঙ্গে, তাশিক রোহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ শাকিল শিশির মন আছেন আমাদের সঙ্গে, সাব্বির আহমেদ জনি আমাদের সঙ্গে আছেন, ইনজামাম সামি আমাদের সঙ্গে আছেন, সুদীপ্ত, এছাড়াও আছেন তানজিয়ান খান আরিদ্র, আহমেদ শাকিল, হোসাইন এরশাদ আমাদের সঙ্গে আছেন, আহমেদ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মালিক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এই পেজটিতে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি পুরোটা সময় আপনারা এনজয় করেছেন এবং যদি এতটুকু এনজয় করে থাকেন তাহলে আমরা আসলে সত্যি অনেক খুশি হব। আমাদের সঙ্গে আছেন এমডি, আমাদের সঙ্গে আছেন হৃদিতা আদর প্রিমা, এবি বকুল আমাদের সঙ্গে আছেন, সাব্বির হাসান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি, সাকিব আদমান ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্নিগ্ধা আর আরিন, আমাদের সঙ্গে আছেন লাবণী ইসলাম লাবণী, নোয়াখালী থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত হোসেন, লাভ ইউ ভূত এফএম লিখেছেন তিনি, নুসরাত তাবাসসুম ইভা আমাদের সঙ্গে আছেন এবং এমডি কবির আমাদের সঙ্গে আছেন, রিদওয়ান মারুফ আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও চয়ন রয়, হুমায়রা আরিফিন আমাদের সঙ্গে আছেন রাহাত হাসান, স্টোরি ভালো লেগেছে, প্রিন্স বাবুন মহাখালী থেকে আমাদের সঙ্গে আছেন, মামুন আকাশ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি বাপ্পি আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এবং তাসলিমা তুষি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মদিনা মনোয়ারা, সজীব সারোয়ারা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি রাকিব হোসেন, সিরিয়াসলি আই লাভ দিস প্রোগ্রাম লিখেছেন তিনি, আমাদের সঙ্গে আছেন রাসেল তালুকদার সিলেট থেকে, এছাড়াও আছেন ইনকমপ্লিট জেবিন তানিয়া আমাদের সঙ্গে আছেন, ফারজানা খান রিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মারিয়ান রেনাসা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে এনজয় করেছেন আর ভালো লেগেছে আপনাদের। যদি এতটুকু ভালো লাগা দিতে পারি সেটাই আমাদের সার্থকতা এবং আমরা সেটাতে অনেক বেশি আনন্দ বোধ করব। আপনাদেরকে জানিয়ে দিয়েছি কথা হবে আবারও আগামী শুক্রবার। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করতে চাই। কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকবেন। যেটা জানিয়ে দিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসটা, হচ্ছে bhutfm@radio50.fm, which is bhutfm@radiofor.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন। আমাদের দুটো পেজ, যেটা ভূত এফএম এর ফেসবুক পেজ এবং আমাদের সাথে যেটা
আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেই দুটো পেজে সারা সপ্তাহ জুড়ে আমার সাথে কানেক্টেড থাকুন। মেসেজ পাঠান আমাদেরকে, যে মেসেজগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, এবং আপনাদের সম্পর্কে জানবো, এবং আপনারা মেসেজে যা কিছু বলার বলতে পারেন, ইমেইলেও বলতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।